অনেক সময় আমরা অনেক জিনিসকে আন্ডার এস্টিমেট করে ফেলি। সময় সময় তাকে নিয়ে উপহাস করতেও ছাড়ি না। কিন্তু সময় কখন কিভাবে কাকে দিয়ে কি কাজ করিয়ে নেবে তা আমরা কেউই জানি না। আজ রবিবাসরীয় গল্পে আপনাদের জন্য থাকছে অতি কম দামে কেনা একটা মোবাইল, যা কিনা স্মার্ট নয়, একেবারেই ক্যাবলা, শুধুমাত্র কথা বলতে এবং বড়জোর SMS করতে সক্ষম সেই রকম এক ফোনের গল্প। আজকের গল্প কেবু। রচনা প্রদীপ কুমার অধিকারী। গল্প পাঠে প্রদীপ কুমার অধিকারী ও আমি পৌলমী ব্যানার্জি। গল্প শুরু করার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর আজকের গল্প কেবু নিয়ে। তাঁত ঘরানা, কোটমোর, আসানসোল। তাঁত শাড়ি, ছাপা এবং কোটা শাড়ি, বেডশিট, বেড কভার ও পর্দা কেনাকাটির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। মোবাইল নম্বর 9434163875। ফিরে এলাম বিরতির পর। শুরু হচ্ছে আজকের রবিবাসরীয় গল্প কেবু। এসকে অ্যাসোসিয়েটস যখন ব্যাংকের অডিট প্যানেল লিস্টে গিরিডিতে এক রাস্তাগ্রস্ত ব্যাংকের জন্য সিলেক্ট হলো, সেই দিনে বিধান, সম্পদ, কিশোর আর নরেন, ওরা চারজনে স্যারের কাছে তাদের আর্জি পেশ করেছিল। সেই ছোট্ট বয়স থেকে নরেন এই গিরিটি সম্পর্কে এক অদম্য টান অনুভব করে। তার একটাই কারণ, প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। ছোটবেলায় নরেন আনন্দমেলা এবং সন্দেশ পত্রিকা পড়ত। ওই পত্রিকাগুলোয় প্রকাশিত হতো সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প। প্রফেসর শঙ্কুর নিবাস গিরিডি শহরে। তার সর্বক্ষণের সঙ্গী পোষা বিড়াল নিউটন আর তার চাকর প্রহ্লাদ। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের এক জনপ্রিয় চরিত্র প্রফেসর শঙ্কু। ছোটবেলায় ওইসব গল্প পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত নরেন। আশ্চর্য সব গবেষণামূলক রচনা তার মনে গেঁথে আছে। আফ্রিকার জঙ্গলে মানুষ খেলবু মাছ ফিরহানা, ব্রাজিলের অ্যানাকন্ডা, ধুধু ভরা অন্তহীন মরুভূমি, ইগলু, সিন্ধু ঘটক, পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আশ্চর্য সব প্রাণীর বিবরণ। সত্যি অবাক হয়েছিল সে। এসকে অ্যাসোসিয়েটস এর পার্টনার, অর্থাৎ ওদের বস শশীকান্ত বাবু তো নরেনকে জিজ্ঞাসাই করে ফেললেন, কি ব্যাপার নরেন, তুমি গিরিডি যাবার জন্য এত ব্যাকুল কেন? নরেন ছোটবেলার আঁকড়ে রাখা স্মৃতিকে লুকাতে পারেনি। সব শুনে শশীকান্ত বাবু শুধু মুচকি হেসেছিলেন। মনে মনে বলেছিলেন, সাহিত্যপ্রেমী সব মানুষের মনে সত্যজিৎ রায় এখনো তেমনই আছেন, আর থাকবেন নাই বা কেন। অন্য সব লেখকদের থেকে তিনি একদম আলাদা। ওনার সৃষ্টির যে দিকটা পাঠককুলকে সব থেকে আকৃষ্ট করে, সেটা হলো আশ্চর্য। ইংরেজি বা পৃথিবীর অন্য ভাষায় লেখা গল্পে পাঠক আশ্চর্য ঘটনার স্বাদ পেলেও বাংলা সাহিত্যের পাঠক একমাত্র সত্যজিৎ রায়ের গল্পে আশ্চর্য বিশেষণটা বিশেষভাবে প্রযোজ্য। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব বিষয়েই তার রচনা আছে, এবং তার মধ্যে আছে রহস্যে ঘেরা এক আশ্চর্য ঘটনা। ছোটবেলায় সরল অথচ যুক্তিপূর্ণ ঘটনা শিশু মনের চিন্তনকে আশ্চর্য করে দিত। শশীকান্তবাবু বললেন, ঠিক আছে, তোমাদের ট্রেনে যেতে হবে না, আমার কার্ড নিয়েই তোমরা যাবে। এতে তোমাদের দুটো সুবিধা হবে, আমার কাজটাও হয়ে যাবে, আর গিরিডি জায়গাটা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে। আমি বীর বাহাদুরকে বলে দেব গাড়িটা সার্ভিসিং করিয়ে নিতে।
বীর বাহাদুর শশীকান্তবাবুর গাড়ির ড্রাইভার। বীর বাহাদুর নেপালি। সেই ছোট্টবেলায় স্যারের বাড়িতে দারোয়ানের কাজ করতে আসে। তারপর গাড়ি ধোয়া শুরু করে পরে ড্রাইভিং শিখে নেয়। আজও একজন পাক্কা ড্রাইভার। নরেন এবং বাকি তিনজনই ইন্টার্নশিপ করছে। নরেন সিএ ইন্টার্ন কমপ্লিট করেছে, বাকি তিনজন সবে সিএ অ্যাডমিশন নিয়েছে। ওরা তিনজনেই নরেনের বয়সী হলেও এই অডিট ফার্মে নরেন ওদের থেকে সিনিয়র। কাজেই শশীকান্তবাবু বুঝিয়ে দিলেন এই গিরিডির অফিস ট্যুরে নরেন ওদের অধিনায়ক। গত দুদিন ধরে নরেন নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তোয়ালে, টুথব্রাশ, সাবান, 3-4 সেট জামা প্যান্ট, রাত্রিতে পরার জন্য পায়জামা। নরেনের বাবা বারবার বলে দিয়েছেন গিরিডিতে বেশ ঠান্ডা পড়ে, কাজেই শীতের জামা কাপড় নিতে হবে। নরেনের বাবা হিমাদ্রিবাবু কলকাতা পুলিশের এসআই, লালবাজারে পোস্টিং। পুলিশে কর্মরত ব্যক্তি সবসময় সন্দেহ আর নাকারাত্মক ঘটনার গন্ধ পায়। শোনো, কোনো অসুবিধা হলেই ফোন করবে, নিজে থেকে আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিতে যাবে না, বুঝেছো? মা অবশ্য বাধা দিয়ে বললেন, তুমি থামো তো, ওরা 4 জন যাবে। অফিসে কাজ, তা আবার ব্যাংকে। তুমি জানো ওদের কত নিরাপত্তা। হিমাদ্রিবাবুর সমস্ত অভিজ্ঞতা সেখানেই শেষ। নরেন অবশ্য ওনার কথা মন দিয়ে শুনেছিল। ব্যাংকের অডিট ম্যানুয়াল, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র একটা অ্যাটাচিতে নিয়ে নিল। আগের দিন রাত্রে ওর ফোন দুটোকে চার্জে লাগিয়ে দিল। হিমাদ্রিবাবু রাত্রে একটা পাওয়ার ব্যাংক নরেনের হাতে দিয়ে বলল, এটা রাখো, কাজে লাগবে। নরেনের দুটো ফোন, একটা অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ নামি কোম্পানির এখতিয়ারভুক্ত, আর একটা ছোট্ট হ্যান্ডসেট বিএসএনএল সিম। ওর বন্ধুরা ওর পিছনে লাগে এই ছোট ফোনটাকে নিয়ে। ওরা বলে এই ফোনটা নাকি ক্যাবলা, স্মার্ট নয়, শুধুমাত্র কথা বলা যায়, বড়জোর এসএমএস করা যায়। নরেনের কিন্তু এই ছোট ফোনটাই বেশি প্রিয়। নরেন ওর এই ছোট মুঠো ফোনটার একটা নাম দিয়েছে, কেবু। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে কখন ওরা বর্ধমান পেরিয়ে আসানসোল পৌঁছে গেল বুঝতেই পারেনি। এমনি হয় 4 জন সমবয়সী ছেলে যখন লং ড্রাইভে বের হয় তখন। মনের ভেতরে অপুরন্ত আনন্দ, নানান গল্প, হাসি। পেছনের সিটে বিধান, কিশোর ও সম্পদ 3 জন, সামনের সিটে নরেন। সামনের সিটে বসলে বাইরের দৃশ্যকে অনেক বেশি উপভোগ করা যায়। ড্রাইভার বীর বাহাদুর ওদের কথাবার্তা বেশ উপভোগ করছিল। ওরা 4 জন 4 রকমের। বিধান খেতে ভালোবাসে, সম্পদের আগ্রহ সঙ্গীতে, কিশোর বেশ হাসি খুশি মেজাজের, আর নরেনের কথা তো আগেই বলেছি। বিধান লক্ষ্য করছিল রাস্তার ধারে কোথায় ভালো খাবার পাওয়া যাবে। সম্পদ মাঝে মধ্যে গুনগুন করে গান করছিল। কিশোর বাম হাতের কনুই দিয়ে সম্পদকে নাড়া দিয়ে চোখের ইশারায় নরেনকে দেখালো, মুখে বলল, কি নরেন, তোমার কেবু কি আজ বোকা হয়ে গেল? নরেন তার মুঠোফোন অন করে দেখে বলল, না, ঠিক আছে, কেন বলো তো? কিশোর ব্যঙ্গের সুরে বলল, না, সকাল থেকে একবারে কাঁদলো না, তাই বলছিলাম আর কি। নরেনকে ছেড়ে এবার বীর বাহাদুরকে বলল, কি বীরবাবু, তোমার খবর বলো। বীর বাহাদুর সরু গভীর মুখে কিঞ্চিত হাসি ছড়িয়ে বলল, আগে আমি একই রকম, আগে যেমন ছিলাম এখনো ঠিক সেই রকম। কিশোর ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, তোমার কিন্তু একটা খরচা নেই, আর সেটা হলো দাড়ি গোঁফ কামানো। অবশ্য তোমার কেন, তোমার বাবার, কাকার, মেসো, পিসে, 14 পুরুষ এই খরচ থেকে বেঁচে গিয়েছে। আচ্ছা
বীর, তোমাদের নেপালে ব্লেড বিক্রি হয়? নরেনের ফোনে রিং হতেই বীর বাহাদুর আপাতত কিশোরের হাত থেকে মুক্তি পেল। কিরে, কতদূর গেলি? ফোনের ওপারে মায়ের গলা। গাড়ির বাইরে তাকিয়ে দেখে নিল আর বলল, আমরা আসানসোল পেরিয়ে গেছি। নরেন মায়ের সাথে কথা বলতে ব্যস্ত, এদিকে কিশোর টিপ্পনি কাটল। ব্যাস, শুরু হয়ে গেল। কি খেলি, কত দূর গেলি, গরম না ঠান্ডা, আরো কত কি প্রশ্ন হবে। এমন একটা ভাব তার নরেন যেন অন্য গ্রহে পাড়ি দিয়েছে। এই নে, তোর বাবার সাথে কথা বল। মায়ের ফোন হস্তান্তরিত হলো বাবার হাতে। হিমাদ্রি বাবু বললেন, নতুন করে আর কিছু বলার নেই, সাবধানে যাস, গিয়ে ফোন করবি। নরেন বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না। নরেন ফোনের ওপারে ক্ষীণ মহিলা কণ্ঠস্বর পেল। দুগ্গা দুগ্গা। ওদের কথাবার্তায় এটা স্পষ্ট হলো, আদরের একমাত্র সন্তানকে বাইরে যেতে দিয়ে নরেনের মা এবং বাবা যে বেশ নিশ্চিন্তে আছেন তা নয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যখন গোবিন্দপুর পৌঁছালো, নরেন্দ্রের গাড়ি ডান দিকে মোড় নিয়ে সাহেবগঞ্জ রোড ধরল। সাহেবগঞ্জ রোড নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। 4 লেন চওড়া রাস্তা, রাস্তার দুধারের মধ্যে মধ্যে সবুজ সাইনবোর্ডে দিক নির্দেশ করা আছে। নরেন্দ্র যখন গিরিডি পৌঁছালো তখন রাত্রি 8টা বেজে গিয়েছে। ব্যাংকের ম্যানেজার ওদের জন্য একটা হোটেল ঠিক করে রেখেছিল। একটাই ঘর, ডবল বেডের। নরেন্দ্রই বলেছিল একটা বড় ঘর হলেই চলবে, ওরা একসঙ্গেই থাকবে। কলকাতা থেকে গিরিডি বাই রোডে আসতে ওরা সকলেই মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছিল। নরেনের মনে পড়ে গেল মাকে একটা ফোন করতে হবে। নরেনের ফোন ডায়াল করতেই ওধার থেকে মা বললেন, পৌঁছে গেছিস? বাবা অনেক দুর্বল, তোর বাবা তো এখনো ফেরেনি। নরেন ওর মায়ের সাথে কথা বলছিল আর বিধান এর মধ্যে খাবারের অর্ডার দিয়ে এসছে। নরেনের মা বললেন, ঠিক আছে, তোর পৌঁছানোর খবরটা আমি দিয়ে দেবো। এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তো। তাড়াতাড়ি ওরা খেয়ে নিয়েছিল ঠিকই, শুয়েও পড়েছিল, কিন্তু ঘুমাতে ওদের অনেক রাত হলো। পরের দিন ওরা সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিল। ব্যাংক সবে খুলেছে। ব্যাংকের কর্মীরা নিজেরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে যে যার টেবিলে বসেছে। সাধারণ লোক বা গ্রাহক এখনো ব্যাংকে আসেনি, ব্যাংক এখনো ফাঁকা। নরেনদের জন্য ব্যাংকের কোণের দিকে অগ্রিম বিভাগে টেবিল দুটো ছেড়ে দিয়েছে। নরেন ও সহকর্মী বিধানকে ক্যাশ বিভাগ, সম্পদকে সাধারণ জমা বিভাগ, কিশোরকে সম্পদের সহযোগী হিসাবে রেখে নিজে অগ্রিম বিভাগ দেখার দায়িত্ব নিল। ওরা নিজেদের মধ্যে কাজের পরিকল্পনা করে নিল। ব্রাঞ্চ ম্যানেজার নরেনকে ওই টেবিল বরাদ্দ করে বাকি সকলদের অন্যত্র নিয়ে গেলেন। নরেন অগ্রিম এবং ঋণ গ্রহীতার সূচিটা দেখছিল। এমন সময় কারেন্ট চলে গেল। 3 মঞ্জিলা বিল্ডিং এর নিচের তলায় ব্যাংক। দিনের বেলাও ভালো করে আলো ঢুকতে পারে না। সামনের মেন গেট দিয়ে যেটুকু আলো আসে তাতেই মোটামুটি যা দেখা যায়। চারিপাশে উঁচু উঁচু বিল্ডিং। এমন সময় নরেন দেখল জনা 10 লোক, সবার মুখে কাপড় বাঁধা, ব্যাংকের ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করেছে। দরজার সামনে দাঁড়িয়েছিল ব্যাংকের গার্ড। দূর থেকে দেখা যাচ্ছে একজন লোক রিভলভারের বাঁট দিয়ে গার্ডের মাথায় আঘাত করতেই গার্ড নিচে বসে পড়েছে। লোকটি গার্ডের কাঁধের বন্দুক কেড়ে নিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে আসছে। 2জন লোক গেটের কাছে দাঁড়িয়ে রইল। ওর বুঝতে অসুবিধা হলো না যে ব্যাংকে ডাকাত ঢুকেছে। রিভলভার উঁচিয়ে সকলকে সাবধান করছে, প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। নরেন নিজেকে লুকাতে ওর সামনের কাউন্টারের নিচে ঢুকে চুপ করে বসে রইল। একজন মুভ মুভ বলতে সকল কর্মীদের কোণের দিকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল।
বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। হঠাৎ ধপ করে একটা আওয়াজ হওয়ায় নরেন সামান্য মুখ উঁচিয়ে দেখল কোনো একজন একটা বেশ বড় এয়ার ব্যাগ ওর মাথার সামনে কাউন্টারের ওপর রাখল। নরেন অনুমান করলো এটা ডাকাতদের ব্যাগ এবং টাকা নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবে। নরেন নিজের পকেট থেকে মোবাইল ফোন দুটোকে বের করে মিউট করে দিল। হঠাৎ অযাচিতভাবে বেজে উঠলেই মহা বিপদে পড়ে যাবে। ও তো কাউন্টারের তলায় লুকিয়েছে। খুব চাপা স্বরে হিন্দিতে ডাকাতদের কথাবার্তা কানে আসছিল। নরেন অতি সন্তর্পণে কাউন্টারের ওপর রাখা ব্যাগের সাইড পকেটের চেন খুলে তার কেবুকে ঢুকিয়ে দিল, আবার চেন টেনে বন্ধ করে দিল। নিজেকে আরো সতর্কতা অবলম্বন করে কাউন্টারের তলায় লুকিয়ে রাখল। বাইরে তখন যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেটা নরেন সহজেই অনুমান করছে। বড়জোর 15 মিনিট এইরকম অবস্থা চলল। এর মধ্যে কখন ডাকাতেরা ওদের ব্যাগ নিয়ে চলে গিয়েছে নরেন বুঝতেই পারেনি। খেয়াল হলো ব্যাংকের বাইরে 4-5টা মোটর সাইকেল একসাথে স্টার্ট করলো আর দ্রুত চলে গেল। নরেন মাথা উঠিয়ে দেখল গোটা ব্যাংকটা ফাঁকা, নিস্তব্ধ। নরেন কাউন্টারের তলা থেকে বেরিয়ে প্রথমে কোণের ঘরের দরজাটা খুলে দিল। ভিতরে তো সকল ব্যাংক কর্মী বন্দী। সবাই হুড়মুড় করে বেরিয়ে এলো। গার্ডের মাথা দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে। ম্যানেজার সাহেবের জামার বোতাম ছিঁড়ে গিয়েছে, বিধ্বস্ত চেহারা। ক্যাশিয়ার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। নরেন ল্যান্ড টেলিফোন উঠিয়ে নিল থানায় ফোন করবে বলে। ফোনের লাইন কাটা, ছেঁড়া তার টেবিলের নিচে ঝুলছে। ম্যানেজার সাহেব সাইরেন বাজাতে গেলেন, সেটাও বন্ধ। সেই মুহূর্তে কারোর মাথা কাজ করছে না। তবুও ব্যাংকের কয়েকজন কর্মী অনেক তৎপর। ওদের তৎপরতায় ব্যাংক পরিসরের লাইট জ্বলে উঠল। থানায় ইনফর্ম করা হলো, তবু সকলের স্বাভাবিক হতে অনেক সময় নিল। নরেন এর ফাঁকে তার জরুরি কাজটা করে ফেলল। ফোন করে বাবাকে জানিয়ে দিল ডাকাতির কথাটা, আর এটাও জানিয়ে দিল তার কেবুকে ওদের ব্যাগে চালান করে দিয়েছে। নরেন এবার ফোন করলো ওর কলকাতার অফিসে। শশীকান্তবাবু বেশ চিন্তায় পড়ে গেলেন। নরেন ওনাকে আশ্বস্ত করে বলল, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ঠিক আছি। অল্প কথায় ওনাকে খবরটা দিল, কারণ নরেন দেখল ব্যাংকের গেটের সামনে স্থানীয় থানার জিপ এসে দাঁড়িয়েছে। ব্যাংকের গেটের সামনে প্রচুর মানুষের ভিড়। পুলিশ ইন্সপেক্টরকে দেখে নরেন অবাক। এ তো মলয়, তার ছোটবেলার বন্ধু। বর্ধমানের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ে ওরা স্কুল ফাইনাল পর্যন্ত একসাথে পড়েছিল। তারপর মলয় চলে গিয়েছে ওর মামার কাছে, আর নরেন চলে এসেছিল কলকাতায়। সে প্রায় আর 6-7 বছর আগেকার কথা। মলয়ের চেহারার বিশেষ পরিবর্তন হয়নি, কেবল পেটটা খানিকটা এগিয়ে এসেছে। মলয় বেশ কিছুক্ষণ নরেনের দিকে তাকিয়ে বুঝতে পারছে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে নরেন কিনা, বিশ্বাস করতে পারছে না। তবুও এগিয়ে এসে বলল, নরেন? নরেন বলল, আরে তুই? ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং ওদের দুজনের মিলন, ভগবান কখন কাকে কিভাবে কার সামনে দাঁড় করিয়ে দেবে সেটা কেউ জানে না। দুজনে একটা ফাঁকা টেবিলে বসলো। সবকিছু শুনে মলয় বলল, তোর বাবাকে একবার ফোনটা লাগাতো। মলয় নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে হিমাদ্রি বাবুর সাথে যে কি কথা বলল সেটা নরেন জানতেই পারল না। শুধু শেষ যে কথাটা বলে মলয় ফোন ছাড়লো সেটা ছিল, ঠিক আছে স্যার, আপনি যেমন ভাবে বললেন সেই মতোই এগোচ্ছি। মলয় বাকি পুলিশ অফিসারদের প্রাথমিক তদন্তের রিপোর্ট লিখতে বলল এবং নরেনকে বলল, চল, থানায় যেতে হবে। নরেন এবং মলয় চলে এলো থানায়, আর ব্যাংকের মেন গেট বন্ধ করে দেওয়া হলো। ব্যাংকের ভিতরে হিসাব করতে থাকলো চুরি যাওয়া টাকার পরিমাণ কত। নরেন বেশ বুঝতে পারছে মলয় কি করছে। ওর কিছুই করার নেই, যা করার ও করে দিয়েছে। এই সমস্ত ঘটনা ঘটলে সময় কত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারা যায় না।
সারাদিন থানা আর ব্যাংক করেছে, সন্ধেবেলায় ফিরে এলো হোটেলে। নরেন হোটেলে শুয়ে একটা জিনিস বেশ বুঝতে পারল, অযাচিতভাবে সে একটা ঘটনায় জড়িয়ে পড়েছে। বিধান, সম্পদ, কিশোর ওরা নিজেরা নিজেদের মতো ঘুমাচ্ছে। নরেনের চোখে ঘুম আসছে না। রাত্রি 10টার সময় নরেনের ফোনে SMS এলো। নরেন ফোন অন করে দেখল মলয় মেসেজ পাঠিয়েছে, টার্গেট ট্রেস আউট। রাত্রে সাধারণ মানুষ যখন নিজের ঘরে শুয়ে নিরাপদে কাটায়, তখন পুলিশ জলে জঙ্গলে শ্মশানে কত কি না করে। তবে তার কেবু যে নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে সেটা নরেনের কাছে স্পষ্ট হলো, আর সঙ্গে সঙ্গে আশ্বস্তি অনেকখানি বাড়িয়ে দিল। আর ঘণ্টাখানেকের মধ্যেই সাফল্য পেয়ে যাবে। কিন্তু দুশ্চিন্তা সে আশাকে যেন অনেক দূরে ঠেলে দিল। ওদের কাছে তো আগ্নেয়াস্ত্র আছে। নরেন একবার ভাবল তার বাবাকে একবার ফোন করলে হয়, কিন্তু এত রাত্রে ফোন করা ঠিক হবে না। রাত্রে বিছানায় শুয়ে যদি ঘুম না আসে, এটা খুব বেশি অস্বস্তির। নরেন মশারি তুলে খাট থেকে নেমে পড়ল। হোটেলের ঘরে নাইট ল্যাম্প জ্বলছে, তারই আলোয় চটিজোড়া গলিয়ে বেরিয়ে এলো বারান্দায়। হোটেলের সামনেই মেইন রাস্তা, একদম ফাঁকা। স্ট্রিট লাইটগুলো জ্বলছে। আনমনা হয়ে জায়গাটা দেখছিল। কত কি আশা করে দিদি এসেছিল, আর কোথা থেকে কি হয়ে গেল। ঘরের ভিতরে ফোনে মেসেজ আসার টোন বেজে উঠল। নরেন তৎক্ষণাৎ ঘরের ভিতরে ফিরে এলো। ইনবক্স খুলতেই নরেন দেখল মলয়ের মেসেজ এসেছে, ভিকটিম অ্যারেস্টেড অ্যাট ভিলেজ ড্রুম্বি 5 কিমি ফ্রম টুন্ডি। নরেনের কাছে এই এলাকার সমস্ত জায়গায় অচেনা, কাজে কোথায় ড্রুম্বি আর কোথায় টুন্ডি সে কিছুই চেনে না। সময় দেখল রাত 3টে। মলয় যে নরেনকে মেসেজ পাঠাচ্ছে সেটাও নিয়ম বিরুদ্ধ, তবু নরেন এই অপারেশনের সঙ্গে সরাসরি যুক্ত, কাজেই মলয় নরেনের সঙ্গে যোগাযোগ রেখেছে। নরেন খানিকটা নিশ্চিন্ত হয়ে মশারির ভিতর ঢুকে পড়ল আর বিছানায় গা এলিয়ে দিল। নরেন একটু পরেই ঘুমিয়ে গিয়েছিল। মোবাইল বেজে উঠতেই নরেনের ঘুম ভেঙে গেল। ফোনের ওপারে তার বাবা। ওয়েল ডান মাই সন, তুমি তো কামাল করে দিয়েছো। তুমি যে বুদ্ধি করে ফোনটা মিউট করে ওদের ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলে, সেটাতেই সব কাজ হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের সাইবার ক্রাইম শাখা সহজেই ওদের চিহ্নিত করে ফেলেছিল। নরেনের চোখে তখনও ঘুম, আড়ষ্ট গলায় শুধু এক অক্ষরে উত্তর দিয়ে গেল। এতক্ষণে বিধান, কিশোর, সম্পদ সকলেই উঠে পড়েছে। অবাক হয়ে শুনছে নরেনের কেবুর কারনামা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ওরা 4 জনেই পৌঁছে গেল থানায়। থানার বাইরে অনেক লোকের ভিড়। সকলকে পাশ কাটিয়ে ওরা থানার ভিতরে ঢুকে গেল। মলয় সরাসরি এসপি সাহেব মণিশঙ্কর নায়ারের সঙ্গে পরিচয় করে দিল। এসপি সাহেব পকেট থেকে কেবুকে বের করে নরেনের হাতে দিয়ে বললেন, এই নিন নারায়ণ বাবু, আপনার কেবু। উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠল। শুধু গারদের ভেতর থেকে 4 জন ডাকাত অবাক হয়ে চেয়ে রইল। শেষ হলো আজকের গল্প কেবু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। গল্প সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের নিচে কমেন্ট করুন। এই ধরনের আরও ছোট বাংলা গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল রবিবাসরীয় গল্পকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তী গল্প আপলোড করা হলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান সর্বপ্রথম। এই সপ্তাহের মতন এইটুকুই। ফিরবো পরের সপ্তাহে আবার নতুন কোনো বাংলা গল্প নিয়ে।